গল্পটি সেই অদৃশ্য প্রাচীরের কথা বলে যা প্রতিটি দরিদ্র ঘরে রচিত হয়, যেখানে ভালোবাসা, আত্মসম্মান এবং চরম ত্যাগের মধ্যে এক নিরন্তর যুদ্ধ চলে। এই কাহিনী আকাশ আর দীপার, এক দম্পতি যাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ক্ষুধা এবং দারিদ্র্য। এই পরীক্ষায় স্বামী আকাশ প্রতিদিন এক গোপন শপথ নিয়ে ক্ষুধার্ত থাকত, যাতে তার অসুস্থ স্ত্রী দীপার প্লেট কখনো খালি না থাকে। কিন্তু ভালোবাসার মোড়কে লুকিয়ে রাখা একটি নির্মম সত্য কি চিরকাল চাপা দেওয়া যায়? আর এই নিঃশব্দ আত্মত্যাগে কি তাদের সম্পর্কের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে? আসুন জেনে নিই সেই চরম সত্যের পরিণতি। আকাশ এবং দীপার বাস ছিল শহরের এক পুরনো জনবহুল মহল্লার শেষ প্রান্তে একটি ছোট ঘরে। দেওয়ালের পোলেস্তারা কোথাও কোথাও থেকে খসে পড়েছিল এবং বর্ষার সময় ছাদের একটি কোণ চুনিয়ে জল পড়ত। কিন্তু দীপা ও আকাশের জন্যে এই ঘরটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। এই ঘরের প্রতিটি জিনিস তারা বড় প্রেম এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সাজিয়েছিল। আকাশ সারাদিন শহরের বড় বড় অট্টালিকা তৈরির কাজে শ্রমিকের কাজ করত। তার হাত ছিল রুক্ষ ও কঠিন, যেখানে তার কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট দেখা যেত। সন্ধ্যায় যখন সে ঘামে ভিজে বাড়ি ফিরত, তখন দরজায় দীপার একটি স্নিগ্ধ হাসি তার সারাদিনের ক্লান্তি মুহূর্তেই দূর করে দিত। তাদের বিবাহে 2 বছর পূর্ণ হয়েছিল। দীপা কিছু মাস আগে একটি দীর্ঘ অসুস্থতা থেকে সবে উঠেছিল। ডাক্তার তাকে ভালো পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রামের কঠোর পরামর্শ দিয়েছিলেন। আকাশের কাছে ডাক্তারের এই কথাগুলি ছিল পাথরের উপর আঁকার রেখার মতো। তার উপার্জন এত বেশি ছিল না যে সে দুজনের জন্য ভালোভাবে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারত। ঘর ভাড়া, ওষুধপত্র এবং সংসারের অন্যান্য খরচ মেটানোর পরে তার হাতে সামান্য কিছু টাকাই অবশিষ্ট থাকত। ঠিক এখান থেকেই আকাশের নীরব আত্মত্যাগের পর্ব শুরু হলো। প্রতি সন্ধ্যায় আকাশ যখন বাড়ি ফিরত, তখন তার হাতে সবজি আর ফলের একটি ছোট থলে থাকত। সে দীপার জন্যে দুধ এবং মরশুমি ফল আনতা কখনো ভুলত না, যাতে তার শারীরিক দুর্বলতা দ্রুত দূর হয়। দীপা যখন রান্নাঘরে খাবার তৈরি করত, তখন সেই সুগন্ধ পুরো ঘর ছড়িয়ে পড়ত। আকাশ স্নান সেরে এলে দীপা ভালোবেসে তার সামনে থালা সাজিয়ে দিত। তাতে থাকত ডাল, সবজি আর গরম গরম রুটি। আকাশ থালাটির দিকে দেখত এবং এক গভীর তৃপ্তির হাসির সঙ্গে বলতো, আরে দীপা, তোমার হাতের রান্নার জাদু আছে, কিন্তু আজ আমার জন্য শুধু সবজি আর একটি রুটিই দিও। আজ নির্মাণস্থলে মালিক সবার জন্য খাবার তৈরি করিয়েছিলেন। আমার পেট একদম ভর্তি হয়ে আছে। সরল মনের দীপা তার স্বামীর কথায় সহজেই বিশ্বাস করে নিত। সে হেসে বলতো, খুব ভালো হলো, আপনি সেখানে পেট ভরে খেয়ে এসেছেন, আপনার শরীরটাও তো ঠিক রাখা দরকার। আর আকাশ আধেকটা খাবার নিয়ে বসে যেত। প্রতিটি গ্রাস সে এমনভাবে খেত যেন তা পৃথিবীর সেরা সুস্বাদু খাবার। আসলে নির্মাণ স্থলে এমন কোনো ভালো খাবারের ব্যবস্থা করা হতো না। আকাশ দুপুরে পাওয়া সস্তা খাবারও খুব কমই খেত। বেশিরভাগ দিন সে ক্ষুধার্তই থেকে যেত এবং শুধু কলের জল পান করে নিজের খিদে মেটানোর চেষ্টা করত আর কাজে মনোযোগ দিত। তার একটি উদ্দেশ্য ছিল, দীপার জন্য যেন পুষ্টিকর খাবার এবং ওষুধের কোনো কমতি না হয়। এই আত্মত্যাগের ধারা সপ্তাহ গড়িয়ে মাস ধরে চলতে থাকল। দীপার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল, তার মুখে আবার লাবণ্য ফিরতে শুরু করেছিল এবং চোখে পুরনো দীপ্তি ফিরে আসছিল। সে আকাশের দিকে দেখত এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাত যে সে এত যত্নশীল স্বামী পেয়েছে। কিন্তু এর বিপরীত দিকে আকাশের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তার শক্ত কাঁধে এখন আর সেই পুরনো শক্তি ছিল না। তার চোখ সবসময় ক্লান্ত লাগত, যেন তাতে ঘুমের এক বিশাল সমুদ্র ভরা আছে যা কখনো উথলে ওঠেনি। তার পোশাক এখন তার শরীরে ঢিলে হতে শুরু করেছিল। কাজ করার সময় তার প্রায়শই মাথা ঘুরত, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নিত। সে দীপার সামনে দুর্বল হতে চাইত না। তার এই ভালোবাসা তার আত্মমর্যাদার বর্ম ছিল, আর তার লুকানো খিদে সেই বর্মের পিছনে লুকিয়ে থাকা এক গভীর রহস্য। একদিন দীপার চোখে পড়ল, আকাশ যখন জামাকাপড় পরিবর্তন করছিল, তখন তার দৃষ্টি আকাশের পিঠের ওপর পড়ল। তার মেরুদণ্ডের হাড় এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মনে পড়ল, কিছুদিন আগে আকাশ যখন জলের একটি ভারী বালতি তুলছিল, তখন তার হাত কেঁপে উঠেছিল। তার এও মনে পড়ল যে রাতে ঘুমানোর সময় আকাশের পেট থেকে অদ্ভুত গুড়গুড় করা শব্দ আসত, যাকে সে নাক ডাকার শব্দ বলে এড়িয়ে যেত। দীপার হৃদয় কোনো অশুভ আশঙ্কায় কেঁপে উঠল।
সে নিজের মনকে বোঝালো, না, আমি বোধহয় বেশি চিন্তা করছি। আকাশ তো বলেছে সে কাজ থেকে খেয়ে আসে, কিন্তু তার মন এই কথা মানতে চাইছিল না। একটি সন্দেহের বীজ তার মনে গেঁথে গিয়েছিল এবং সে ব্যাকুল হয়ে উঠল। সে স্থির করল সে যে কোনো মূল্যে এর আসল সত্য খুঁজে বের করবে। পরের দিন দীপা আকাশের জন্য দুপুরের খাবার তৈরি করল। এমনটা সে বিশেষ কোনো দিনেই করত, যখন কিছু ভালো রান্না হতো। আজ সে আকাশের প্রিয় সবজি রান্না করেছিল। সে ইচ্ছে করেই খাবারের কৌটায় 4টি রুটি রাখল এবং সবজিও বেশ বেশি করে দিল। আকাশ যখন কৌটাটি দেখল তখন সামান্য দ্বিধা করল, কিন্তু দীপা বলল, আজ আপনার পছন্দের সবজি বানিয়েছি, একটু বেশি রেখেছি, আপনি আপনার বন্ধুদের সঙ্গেও ভাগ করে খেয়ে নেবেন। আকাশ এ কথা শুনে হাসল। তার মনে হলো দীপা শুধু তার প্রতি ভালোবাসা জানাচ্ছে। সে ভাবল যে সে বন্ধুদের দিয়ে দেবে। সে কৌটাটি নিয়ে কাজে চলে গেল। সন্ধে যখন আকাশ ফিরল তখন দীপা দরজা খুলল। আকাশ প্রতিদিনের মতোই হাসছিল, কিন্তু তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তি আজ দীপার চোখে স্পষ্টভাবে ধরা পড়ছিল। আকাশ খাবারের কৌটাটি দীপার হাতে ধরিয়ে দিল। দীপার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে কৌটাটি খুলল। ভেতরে 4টি রুটি এবং সব সবজি ঠিক যেমন রাখা হয়েছিল তেমনই ছিল। একটি গ্রাসও খাওয়া হয়নি। দীপার চোখের সামনে মুহূর্তেই অন্ধকার ছেয়ে গেল। তার স্বামীর হাসি মুখ, তার প্রতিদিনের অজুহাত, তার ধীরে ধীরে দুর্বল হয়ে আসা স্বাস্থ্য, সবকিছু এক মুহূর্তে কাঁচের মতো পরিষ্কার হয়ে গেল। সে মাসের পর মাস ধরে তার সঙ্গে মিথ্যে বলছিল। সে নিজে ক্ষুধার্ত থেকে তার পেট ভরাচ্ছিল। অশ্রুর এক ঢল রাধার চোখ থেকে বয়ে নামল। আকাশ যখন খাবারের কৌটা এবং দীপার চোখে জল দেখল তখন তার মুখ ফ্যাকাশ হয়ে গেল। তার মাসের পর মাস ধরে গোপন রাখা রহস্য আজ উন্মোচিত হয়ে গিয়েছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার ঠোঁটে কোনো শব্দ এলো না। দীপা কাঁদতে কাঁদতে শুধু একটি প্রশ্ন করল, কেন? এই একটি শব্দে মাসের পর মাস ধরে জমা কষ্ট, ভালোবাসা এবং অভিমান মিশেছিল। কিন্তু সেই রাতে আরও একটি গভীর রহস্যের উন্মোচন বাকি ছিল। একটি এমন গোপন কথা যা আকাশ সেই খালি পেটের চেয়েও বেশি গভীরে লুকিয়ে রেখেছিল। ঘরে এক ভারী নীরবতা নেমে এলো, যা শুধুমাত্র দীপার চাপা কান্নার ক্ষীণ শব্দে ভাঙছিল। আকাশ মূর্তির মতো দাঁড়িয়েছিল, তার দৃষ্টি নিচু ছিল। মাসের পর মাস ধরে যে মিথ্যেকে সে ভালোবাসার আবরণে ঢেকে রেখেছিল, আজ সেই আবরণ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। শব্দগুলো তার গলায় কাটার মতো আটকে গেল। সে কি বলবে? সে কিভাবে জানাবে যে তার স্ত্রীকে সুস্থ দেখার তীব্র আকাঙ্ক্ষায় সে নিজের স্বাস্থ্যকে বাজি ধরেছিল? দীপা কাঁপতে কাঁপতে খাবারের কৌটাটি নিচে রাখল এবং আকাশের কাছে এলো। সে আকাশের হাত নিজের হাতে নিল। যে হাত একসময় শক্তি এবং ভরসার প্রতীক ছিল, আজ তার মনে হল যেন তার শুধু হাড়ের একটি কাঠামো। সে আকাশের চোখের দিকে তাকাল, যেখানে ক্লান্তি, যন্ত্রণা এবং ধরা পড়ার ভয় স্পষ্ট ঝলকাচ্ছিল। দীপার ক্রোধ, যা কিছুক্ষণ আগে পর্যন্ত উথলে উঠছিল, এখন করুণা এবং ভালোবাসার অশ্রুতে গলে গেল। আপনি আমার সাথে মিথ্যে বলছিলেন, দীপা কাঁদতে কাঁদতে বলল। প্রতিদিন আপনি না খেয়ে থাকতেন আর আমি এখানে পেট ভরে খেতাম। তার গলা ধরে এলো, তার নিজের উপর লজ্জা হতে লাগল। সে কিভাবে এত অবুঝ থাকতে পারল? আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখ থেকেও জল ঝরে পড়ল। সে দীপাকে নিজের গলায় জড়িয়ে ধরল। আমি কি করতাম দীপা? তার কণ্ঠে ছিল এক তীব্র অসহায়তা। ডাক্তার বলেছিল তোমার ভালো খাবারের দরকার। আমার রোজগারে আমরা দুজনের পেট ঠিক করে ভরতে পারতাম না। তোমার ওষুধ, তোমার স্বাস্থ্য, আমার কাছে এর চেয়ে মূল্যবান কিছু নেই। এবার দীপার সামনে পুরো সত্যিটা কাচের মতো পরিষ্কার ছিল। এটা শুধু প্রেম ছিল না, এটা ছিল এক বিবশতা, এক দৃঢ় সংকল্প, নিজের দায়িত্বকে যে কোনো পরিস্থিতিতে পালন করার এক জেদ। তার স্বামীকে নিয়ে তার গর্ব হল, কিন্তু একই সাথে তার হৃদয় এই ভেবে ভেঙে পড়ল যে তার ভালোবাসার জন্যই আকাশকে এই অবস্থায় পৌঁছতে হয়েছিল। সে আকাশের অশ্রু মুছে দিল এবং দৃঢ়তার সাথে বলল, আর না, এবার থামুন। আজ থেকে আমরা যা খাবো একসাথে খাবো। যদি শুকনো রুটিও হয় তবে অর্ধেক অর্ধেক করে খাবো, কিন্তু আপনি আর না খেয়ে থাকবেন না।
আপনার স্বাস্থ্যও ততটাই জরুরি যতটা আমার। সেই রাতে মাসের পর মাস পরে আকাশ পেট ভরে খেল। দীপা নিজের হাতে তাকে খাইয়ে দিল। এই গ্রাস দীপার ভাগ থেকে এসেছে এই ভেবে প্রতিটি গ্রাস আকাশের গলায় যেন আটকে যাচ্ছিল। কিন্তু দীপার চোখে যে গভীর সন্তুষ্টি আর প্রেম ছিল তা দেখে আকাশ এক অদ্ভুত শান্তি অনুভব করল। মনে হল যেন বহু বছরের বোঝা হালকা হয়ে গেল। দুজনে দুজনের হাত ধরে স্থির করল যে এখন থেকে তারা প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবিলা একসাথে করবে। খাওয়া শেষ করে তারা শুয়ে পড়ল। দীপার মনে হল এখন সব ঠিক হয়ে যাবে। তাদের মনে হল সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হয়ে গিয়েছে এবং এখন তাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। কিন্তু তারা ভুল ছিল। মাঝরাতের কাছাকাছি কোনো এক অস্পষ্ট শব্দে দীপার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল আকাশ বিছানায় ছিল, কিন্তু ঘুমোচ্ছিল না। সে অস্থিরভাবে এপাশ ওপাশ করছিল। তার চোখ খোলা ছিল এবং সে ক্রমাগত দেওয়ালে টাঙানো পুরনো ঘড়ির দিকে তাকিয়েছিল, যেন কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছিল। তার চেহারায় এক অদ্ভুত চিন্তা ছিল, যা ক্ষুধার চিন্তা থেকে অনেক বেশি গভীর ছিল। দীপার মন কোনো অশুভ আশঙ্কায় কেঁপে উঠল। ঘটনাটি বোঝার জন্য সে ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে নিল এবং গভীর ঘুমের ভান করতে লাগল। কিছুক্ষণ পর যখন আকাশ মনে করল যে দীপা ঘুমিয়ে পড়েছে, সে খুব সাবধানে বিছানা থেকে উঠল। সে পুরো খেয়াল রাখল যেন সামান্যতম শব্দও না হয়। সে তার ফাটা জুতো পরল এবং চুপি চুপি দরজার খিল খুলল। এক মুহূর্তের জন্য সে দরজায় থামল। সে ফিরে ঘুমন্ত দীপার মুখের দিকে তাকাল এবং তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অন্ধকার গলিতে উধাও হয়ে গেল। দীপার হৃদয় দ্রুত গতিতে ধড়ফড় করতে লাগল। এত রাতে আকাশ কোথায় যেতে পারে? তার মনে হাজারো খারাপ চিন্তা আসতে লাগল। সে কি কোনো বিপদে আছে? আজ পর্যন্ত সে আকাশের যে রহস্য জেনেছিল তা তো কিছুই ছিল না। আসল রহস্য তো এবার সামনে আসতে চলেছিল। দীপা তৎক্ষণাৎ নিজের শাল জড়িয়ে নিল এবং সাবধানে দরজা থেকে বাইরে এলো। বাইরে ছিল গভীর অন্ধকার এবং রাস্তাঘাট ছিল জনশূন্য। সে দেখল আকাশের ছায়া দ্রুত গলির মোড়ে উধাও হয়ে গেল। দীপা সাহস জুটিয়ে তার পিছনে হাঁটতে শুরু করল। সে তাকে সরু অজানা গলি দিয়ে যেতে দেখল। আকাশ শহরের সেই এলাকার দিকে যাচ্ছিল যা রাতে বিপজ্জনক বলে পরিচিত ছিল। পুরনো বাজার, যেখানে দিনে তো ভিড় থাকত, কিন্তু রাতে শুধু নিস্তব্ধতা আর কিছু সন্দেহজনক লোকের আনাগোনা হতো। দীপার ভয় বাড়তে থাকল। অবশেষে আকাশ একটি পুরনো দোকানের বন্ধ দরজার সামনে থামল। কিছুক্ষণ পরেই এক বিশালদেহী মানুষ, ব্যবসায়ী জয়ন্ত, সেখানে এলো। তার মুখে নির্দয়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। দীপা একটি থামের পিছনে লুকিয়ে পড়ল, যেখান থেকে সে তাদের কথা শুনতে পাচ্ছিল। জয়ন্ত সাহেব, আমাকে শুধু এই মাসের আর একটু সময় দিন। আমার স্ত্রীর অসুখে সব টাকা খরচ হয়ে গেছে। আমি আপনার এক একটি পয়সা ফিরিয়ে দেব। ব্যবসায়ী জয়ন্ত জোরে হাসল। তার হাসিতে উপহাস ভরা ছিল। সময়, প্রতিবার একই পুরনো গল্প। দেখ আকাশ, আমার মন পাথরের। আমি তোকে তোর স্ত্রীর চিকিৎসার জন্য টাকা ধার দিয়েছিলাম, দান করিনি। কাল সকালের মধ্যে যদি আমার টাকা না দিস, তবে আমি তোর বাড়ি আসব এবং পুরো মহল্লার সামনে তোর ইজ্জতের তামাশা বানাবো। তারপর দেখব তোর স্ত্রীর স্বাস্থ্য কিভাবে ঠিক থাকে। ব্যবসায়ীর হুমকি শুনে দীপার পায়ের তলা মাটি সরে গেল। তাহলে এটিই ছিল সেই গভীর রহস্য। আকাশ শুধু নিজের পেট কাটেনি, সে নিজের সম্মানকেও বাজি ধরেছিল। এটা ছিল ঋণের বোঝা, যা তাকে প্রতি রাতে শান্তিতে ঘুমাতে দিত না। দীপা এবার বুঝতে পারল যে খালি পেটের চেয়েও বড় একটি যন্ত্রণা হয় সম্মান হারানোর যন্ত্রণা। ব্যবসায়ী জয়ন্ত চলে গিয়েছিল এবং আকাশ পরাজিত সৈনিকের মতো বাড়ির দিকে ফিরছিল। দীপা অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছিল। কাল সকালে তাদের দরজায় শুধু সূর্যের আলো নয়, বরং একটি বিপদও অপেক্ষা করছিল। দীপা দ্রুত চুপি চুপি অন্য রাস্তা দিয়ে বাড়ি পৌঁছাল এবং বিছানায় শুয়ে দম বন্ধ করে নিল যেন সে গভীর ঘুমে আছে। তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তার মন এখন ইস্পাতের মতো শক্ত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দরজা সাবধানে খুলল এবং আকাশ ভেতরে এলো। তাকে এক পরাজিত যোদ্ধার মতো লাগছিল। সে দরজার খিল লাগাল এবং দীপার কাছে এসে মেঝেতে বসে পড়ল। অন্ধকারে সে নিজের মুখ হাঁটুতে লুকিয়ে নিল। দীপা তার চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। সে তার স্বামীর সেই যন্ত্রণা অনুভব করতে পারছিল যা সে পৃথিবী থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। এবার দীপা আর চুপ থাকতে পারল না।
সে উঠল এবং আকাশের কাঁধে হাত রাখল। আকাশ চমকে মাথা তুলল এবং দীপার জাগ্রত চোখে জল দেখে সে স্তম্ভিত হয়ে গেল। তুমি তুমি জেগে আছো? এই বোঝা আপনি একা কেন বইছিলেন? দীপার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু গভীর যন্ত্রণা আর আপনত্ব ছিল। আপনি আমাকে জানালেন কেন না? আর আপনি এত রাতে সেই লোকটার কাছে কেন গিয়েছিলেন? আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। এখন আর কিছুই লুকানোর বাকি ছিল না। সে কাঁপতে কাঁপতে সবকিছু বলে দিল। আমি তোমাকে আরও কষ্ট দিতে চাইনি দীপা। তোমার অসুস্থতার চিন্তা আগেই অনেক ছিল। সে একটি গভীরে নিঃশ্বাস নিল এবং রাতে যাবার কারণ জানাল। আর আর আমি দিনের আলোয় জয়ন্তের সামনে কাকতি মিন্নতি করে নিজের সম্মানের খেলা দেখাতে চাইনি। আমার আত্মমর্যাদা আমাকে এর অনুমতি দেয় না, আর জয়ন্তর মতো লোকেরা তাদের ব্যবসা দিনে করে না। দীপা, সে রাতের অন্ধকারেই মেলে, যাতে তার কালো কাজের ওপর কারো নজর না পড়ে। এবার দীপার চোখে সব কিছু পরিষ্কার ছিল। তার স্বামীর আত্মত্যাগ, তার ভয়, তার আত্মমর্যাদা। সে আকাশের মুখ নিজের হাতে নিল এবং তার অশ্রু মুছল। আত্মমর্যাদা একার হয় না, আমরা দুজনের হয়, আর সম্মানও। এখন এই লড়াই আমরা একসাথে লড়ব। সেই রাতে তারা দুজনেই এক মুহূর্তের জন্য ঘুমাল না। তারা কথা বলছিল, দুজনে দুজনকে সাহস দিচ্ছিল। সূর্যের প্রথম কিরণের সাথে দীপার মনেও এক সংকল্পের কিরণ জাগল। যখন আকাশ কাজে যাওয়ার জন্য তৈরি হল, তখন দীপা তাকে থামাল। আপনি আজ কাজে যাবেন না, সে দৃঢ়তার সাথে বলল। আপনি বাড়িতে বিশ্রাম করবেন, আমি সব সামলে নেব। আকাশ হতবাক হল। তুমি কি করবে দীপা? জয়ন্ত কাল সকাল পর্যন্ত সময় দিয়ে গেছে। দীপা কিছু বলল না। সে তার পুরনো সিন্দুকটার কাছে গেল এবং তার ভেতর থেকে একটি ছোট মখমলের থলে বের করল। সেই থলেতে তার বিবাহের 2টি সোনার চুড়ি ছিল। এটা ছিল তার মায়ের শেষ স্মৃতি। আকাশ বুঝল যে দীপা কি করতে চলেছে। না দীপা, না। সে প্রায় চিৎকার করে উঠল। এটা আমি কখনো হতে দেব না। এটা তোমার মায়ের স্মৃতি। স্মৃতিগুলো সম্পর্কের চেয়ে বড় হয় না। দীপা শান্ত কিন্তু মজবুত কণ্ঠে বলল, এবং সবচেয়ে বড় সম্পর্ক আমাদের। আপনার সম্মানের চেয়ে বড় গয়না আমার জন্য আর কিছু নেই। আকাশের কাছে কোনো শব্দ ছিল না। তার চোখে নিজের স্ত্রীর জন্য সম্মান আর প্রেমের এক নতুন বন্যা উথলে উঠল। সে এতদিন তাকে একটি ভঙ্গুর ফুল মনে করত, কিন্তু আজ সে জানতে পারল যে সে একটি অটল পর্বত। দীপা নিজে শাল জড়িয়ে বাড়ি থেকে বেরোল। সে সোজা বাজারের সবচেয়ে পুরনো এবং ভরসাযোগ্য সোনার দোকানদার প্রবীণের দোকানে পৌঁছাল। প্রবীণ একজন সৎ এবং বয়স্ক মানুষ ছিলেন। তিনি দীপাকে দোকানে আসতে দেখে চিনতে পারলেন। আরে বেটি, তুমি? বলো, কিভাবে আসা হলো? সব ঠিক আছে তো? আকাশ কেমন আছে? তিনি চিন্তা নিয়ে জিজ্ঞেস করলেন। দীপার চোখে জল ভরে এলো। সে কাঁপতে কাঁপতে থলেটি খুলল এবং চুড়িগুলো তার সামনে রাখল। চাচাজি, আমার খুব টাকার দরকার, আপনি এগুলো কিনে নিন। প্রবীণ চুড়িগুলোর দিকে দেখলেন, তারপর দীপার বিষণ্ণ মুখের দিকে। তিনি অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি বুঝলেন যে পরিস্থিতি গুরুতর। বেটি, এগুলো তো তোমার বিবাহের স্মৃতি, এমন কি বিপদ এলো? দীপা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে তাকে সব কথা জানিয়ে দিল, আকাশের ত্যাগ এবং ব্যবসায়ী জয়ন্তের ঋণ ও হুমকির কথা। পুরো কাহিনী শুনে প্রবীণের চোখে রাগ দেখা গেল। সেই জয়ন্তের এত সাহস! সে সবসময়ই গরিবদের দুর্বলতার সুযোগ নিয়ে এসেছে, কিন্তু এবার তার বাড়াবাড়ি বন্ধ হবে। তিনি দীপার চুড়িগুলো উঠিয়ে তাকে ফেরত দিতে গিয়ে বললেন, বেটি, এগুলো বিক্রি হবে না, এটা তোমার সুহাগের স্মৃতি, এগুলো সযত্নে রাখো। দীপা অবাক হয়ে গেল। কিন্তু চাচাজি, টাকা আমি দেব। প্রবীণ নিজের সিঁদুক থেকে টাকা বের করতে করতে বললেন, এবং এটা ঋণ নয়, সাহায্য। যখন তোমাদের অবস্থা ভালো হবে তখন ফিরিয়ে দিও, কোনো সুদ লাগবে না। তিনি এক মুহূর্ত ভাবলেন এবং তারপর বললেন, কিন্তু আমরা জয়ন্তকে এমনিতেই ছেড়ে দিতে পারি না। আজ তোমার পালা, কাল অন্য কোনো গরিবের হবে। প্রবীণ তার চাকরকে পাশের আরও 2জন প্রতিষ্ঠিত দোকানদার মাস্টার সাহেব এবং আহমেদ ভাইকে ডেকে আনতে পাঠালেন। যখন তারা এলেন তখন প্রবীণ তাদের পুরো ব্যাপারটা বললেন। তাদের সবার মনে জয়ন্তের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হল। তারা সিদ্ধান্ত নিল যে তারা সবাই মিলে আকাশ আর দীপাকে সাহায্য করবে। সেই সকালে দীপা একা বাড়ি ফিরল না। তার পিছনে প্রবীণ, মাস্টার সাহেব এবং আহমেদ ভাইয়ের মতো মহল্লার কিছু সম্মানিত মানুষ ছিল, যাদের হাতে না কোনো অস্ত্র ছিল, না কোনো ক্ষমতা, শুধু ঐক্য আর সত্যের শক্তি ছিল। তারা সবাই মিলে ব্যবসায়ী জয়ন্তের দোকানের দিকে এগিয়ে যাচ্ছিল।
এটা শুধু একটি ঋণ পরিশোধ করার বিষয় ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে একটি নীরব প্রতিরোধ। কিন্তু কিছু সৎ মানুষ মিলে কি একজন অসৎ এবং শক্তিশালী সুদখোরের মোকাবিলা করতে পারবে? তাদের ঐক্য কি জয়ন্তের অহংকারকে ভাঙতে পারবে? ব্যবসায়ী জয়ন্ত নিজের দোকানের গদিতে বসে প্রতিদিনের মতো হিসেব নিকেশে ডুবেছিল। তার মুখে সেই লোভ আর কঠোরতা ছিল যা গরিবদের দুর্বলতাকে নিজের শক্তি বলে মনে করত। তখনই সে দেখল যে প্রবীণ, মাস্টার সাহেব এবং আহমেদ ভাই তার দিকে আসছেন। তার কপালে ভাঁজ পড়ল। বাজারের এই ৩ জন সম্মানিত মানুষ একসাথে তার দোকানে, এটা স্বাভাবিক ছিল না। আর তাদের পিছনে সেই মহিলা, আরে এ তো আকাশের স্ত্রী দীপা। জয়ন্তের মনে বিপদের ঘণ্টা বাজল, কিন্তু সে নিজের মুখে অহংকারের মুখোশ টেনে নিল। আরে প্রবীণজি, আসুন আসুন, আজ সকাল সকাল কিভাবে পথ ভুল করলেন? সে ব্যঙ্গ করে বলল। আর এই দলবল কেন সাথে নিয়ে এসেছেন? প্রবীণ তার কথা উপেক্ষা করলেন। তিনি সোজা তার টেবিলের কাছে গেলেন এবং কোনো ভূমিকা ছাড়াই টাকার একটি তাড়া তার সামনে রেখে দিলেন। জয়ন্ত, এটা আকাশের নেওয়া মূলধন, এটা গুনে নাও এবং তার হিসেব চিরকালের জন্য মিটিয়ে দাও। জয়ন্ত জ্বরে হাসল, তার হাসিতে চরম অপমান ভরা ছিল। মূলধন? আরে বাবা প্রবীণজি, আপনি তো বড় ভালো মানুষ, কিন্তু আমার ব্যবসার নিয়ম ভুলে গেলেন। সুদ মিলিয়ে তো অঙ্ক এর চেয়ে ৩ গুণ বেশি হয়ে গিয়েছে। সে দীপার দিকে ঘৃণা ভরে দেখল। আর এই মহিলা তোমাদের এখানে নিয়ে এসেছে, মনে হচ্ছে বাড়িতে পুরুষ নেই যে মহিলারা বাজানে বেরিয়ে পড়েছে। আকাশ সম্পর্কে আরও কোনো খারাপ কথা বলার আগেই মাস্টার সাহেব এগিয়ে এসে কঠোর কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বল জয়ন্ত, আমরা এখানে তোর কাছে দয়া চাইতে আসিনি, বরং তোকে হুঁশিয়ার করতে এসেছি। জয়ন্ত গো ধরে দাঁড়াল। হুঁশিয়ার? আমাকে? তোমরা জানো না যে আমি কি করতে পারি? আমি এক্ষুনি পুরো মহল্লায় আকাশের ইজ্জত লুটিয়ে দেব। বাস, এটাই তোর সবচেয়ে বড় ভুল। প্রবীণ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন। তার আওয়াজে এমন অটলতা ছিল যে জয়ন্ত এক মুহূর্তের জন্য থনকে গেল। তুই আকাশের ইজ্জত লুটি? আর আমরা পুরো বাজার আর শহরে তোর কালো ব্যবসার মুখোশ খুলে দেব। আমরা পঞ্চায়েতে অভিযোগ জানাব যে তুই কিভাবে সরল শ্রমিকদের নিজের জালে ফাঁসাস এবং তাদের জীবনের সব সঞ্চয় লুটে নিস। আহমেদ ভাই কথা এগিয়ে নিয়ে গেলেন। আজকের পর এই বাজারের কোনো দোকানদার তোর কাছ থেকে না কোনো জিনিস কিনবে না তোকে বেচবে। তোর সামাজিক বয়কট করা হবে। তুই একা পড়ে যাবি। জয়ন্ত, ভাব, সমাজ ছাড়া আর সম্মান ছাড়া তুই তোর এই টাকা নিয়ে কি করবি? জয়ন্তর মুখ সাদা হয়ে গেল। এই ছিল সেই হুমকি যার জন্য সে প্রস্তুত ছিল না। সে গুন্ডা বা পুলিশের সাথে লড়তে অভ্যস্ত ছিল, কিন্তু সামাজিক বয়কট, বাজারে সম্মান হারানো, এটা তার জন্য ছিল এক চরম আঘাত। সে কাঁপতে কাঁপতে সেই ৩ জনের মুখের দিকে তাকাল। তাদের চোখে রাগ নয়, বরং এক অটুট সংকল্প ছিল। সে বুঝল যে এটা কোনো ফাঁকা হুমকি নয়। আজ সে একা পড়ে গিয়েছিল। সে রাগের সঙ্গে টেবিলের উপর রাখা টাকাগুলো তুলল, ঋণের কাগজটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এবং দীপার দিকে ছুড়ে দিয়ে বলল, নিয়ে যা তোদের হিসেব, আর দুয়া হ সব আমার দোকান থেকে। তার পরাজয় ছিল স্পষ্ট। দীপার চোখে জল ছিল, কিন্তু আজ এগুলো ছিল আনন্দ এবং সম্মানের অশ্রু। সে ঝুঁকে সেই ৩ জন প্রবীণের আশীর্বাদ নিল। বাড়ি ফেরার সময় প্রবীণ আকাশের কাঁধে হাত রাখলেন, যে আনন্দ এবং কৃতজ্ঞতার কারণে একটি শব্দও বলতে পারছিল না। বেটা, তোর সবচেয়ে বড় সম্পদ হলো তোর এই স্ত্রী। এর সাহস আজ শুধু তোর পরিবারকে নয়, বরং আমরা সবাইকেও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। তারপর তিনি আকাশের দিকে ফিরলেন। তুমি একজন পরিশ্রমী আর সৎ মানুষ। কাল থেকে মজুরিতে যাওয়ার দরকার নেই, আমার দোকানে কাজ করবে, সম্মানও পাবে এবং এত রোজগারও হবে যে তোমাকে আর দীপাকে কখনো না খেয়ে ঘুমোতে হবে না। আকাশের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। সে প্রবীণের পা ধরে ফেলল। আজ সে শুধু ঋণ থেকেই নয়, বরং দারিদ্র্য এবং অসহায়তার সেই অন্ধকার জগৎ থেকেও মুক্তি পেয়েছিল। সেই সন্ধে আকাশ আর দীপা তাদের সেই পুরনো ঘরে বসেছিল, কিন্তু আজ সেই ঘরের বাতাসে কোনো বিষাদ ছিল না। আজ সেখানে ছিল শুধু শান্তি, সম্মান এবং এক উজ্জ্বল ভবিষ্যতের আশা। আকাশ দীপার আত নিজের হাতে নিল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল, আজ পর্যন্ত আমি ভাবতাম যে আমি তোমার খেয়াল রাখছি, কিন্তু সত্যিটা হলো সবসময় তুমিই আমাকে রক্ষা করেছ। আজ তুমি আমাকে বাঁচিয়ে দিলে দীপা। দীপা হাসল, তার হাসিতে এক নতুন আত্মবিশ্বাস ছিল। আমি নই, সে ধীরে ধীরে বলল, আমরা একে অপরকে বাঁচিয়েছি,
প্রেমের অর্থ একা কষ্ট সহ্য করা নয়, বরং একসাথে প্রতিটি ঝড়ের মোকাবিলা করা। সেই দিনের পর সেই জনবহুল মহল্লার শেষ বাড়ি থেকে কখনো ক্ষুধা বা অসহায়তার কান্না শোনা যেত না, শুধু হাসি এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাসের প্রতিধ্বনি শোনা যেত।